আমার ভীষণ রাগ বা অভিমান হলো। আমার এই অনুভূতি ভীষণ চেনা, খুব চিনি আমি তাকে। যখন অথয়ের সাথে শরণকে দেখতাম, নীরব একটা ব্যথা হুট করে জুড়ে বসতো আমার মনে। তাকে বুক থেকে টেনে সরিয়ে দিতে কষ্ট হতো। বড্ড বেয়ারা এই ব্যথা আজও অনুভব করছি। এভাবে হাঁটার মানেটা কি? শরণের কণ্ঠ। সে পেছন থেকে চাপা রাগ নিয়ে ছুড়ে দিল কথাটা আমার দিকে। আমার ইচ্ছে হলো গগন কাঁপিয়ে কেঁদে উঠতে। প্রিয়া এখনও কিছু না বুঝে সে আমার পিছু হাঁটছে। আমার দুই হাত পড়ে প্রিয়া, আর তার দুই হাত পেছনে শরণ। আমার পাশে আছে শান্ত। প্রিয়ার সাথে ওর ক্রাশের কাছে গেলি, তারপর ওখান থেকে এমন কি হলো দোস্ত? এমনি দৌড়ানি দিচ্ছস কেন? ওই মিলাই বেটা কি তোরে পছন্দ করছে? প্রিয়ারে পছন্দ হয়নি ওর, এখন কি করবে দোস্ত? তুই না বিয়াইত্তা। শান্তর অনর্গল বলে যাওয়া কথাগুলো বেজায় বিরক্ত করলো আমাকে। আমার বর কেন সিগারেট খাবে? শিরোনামের দুঃখটা বুকে যেন তোলপাল করছে। উপরন্তু শান্ত সংযোগ করে দিচ্ছে, বিলাই নামের জামাইটা আমাকে ভালোবাসে না রে দোস্ত। শিরোনামের দুঃখটাও, বিলাইটা আমাকে ভালোবাসে না দোস্ত। হঠাৎ ভাঙ্গা মনের আর্তনাদ লুকাতে অক্ষম হয়ে বলে উঠলাম কথাটা। শান্ত হাঁটা থমকে দিল। আমি এগিয়ে গেলাম এবার। আমার প্রায় নিকটেই চলে এসেছে প্রিয়া। সে বলল, দোস্ত কাহিনী কি? তুই আমার ক্রাশকে চিনিস, কিন্তু বেড়া মনে হচ্ছে লুচ্চা, বুঝলি? দেখ, মনে ধরেছে আমার, আর সে তোর মনে জায়গা খুঁজছে। বেটা মানুষ আসলেই খারাপ, শুধু সুন্দর সুন্দর মেয়েদেরকে খোঁজে। এই ছেলেকেও বয়কট করলাম, মন থেকে টেনে ফেলে দিলাম এক্ষুনি। কিন্তু কষ্ট হচ্ছে রে তোর স্মার্টনেস। প্রিয়ার কথা শুনে আমার মন প্রিয়ার কথা শুনে আমার মাথা ঝিমঝিম ভাব ধরল। রাগ কিংবা ঈর্ষা চেপে বসলো খুব করে। হাঁটার গতি রোধ করে প্রিয়ার পানে তাকিয়ে এক আঙ্গুল উঁচিয়ে ধরলাম। শুধু অপেক্ষা ছিল কিছু বলার, কিন্তু আচমকা সে আমার সুযোগ কেড়ে নিয়ে সুবিধা করে বসলো অন্য কেউ। ঝড়ের বেগে এসে আমার শূন্যে তোলা হাতের আঙ্গুল আলগোছে নিচু করে দিয়ে বলল, বাসায় চলো। আমি ঠাস করে যেন অবাক হলাম। প্রিয়ার দিকে তাকিয়ে দেখে ওর চোখ গোল গোল। কোঠরের সাথে বিচ্ছেদ করার যেন ইচ্ছে জেগেছে তার চোখের। ঠিক একই অবস্থা শান্তরও। ছোঁয়া ওয়েট করছে বাসায় আমাদের জন্য। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। আজ তুমি সম্বোধন করলো আমাকে সে। তার এমন ব্যবহার মেনে নিতে ব্যাগ পেতে হচ্ছে আমার, কিন্তু তবুও মানলাম। হা করে তাকিয়ে থাকা থমকে দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম আর বললাম, আমার সময় হলে আমি যাব, আপনি যেতে পারেন। সে আমার কথার ঘোর বিরোধিতা করলো, আমার নির্দেশ অমান্য করলো অবলীলায়। হ্যাঁচকা টান দিয়ে নিজের পথে পা বাড়িয়ে দিয়ে বলল, ছোঁয়া বাসায় কান্না করছে। আমি তাল সামলাতে না পেরে টলমলে পায়ে তার সাথে হাঁটায় যোগ দিলাম। আর রাগ এবং ক্ষোভ লুকাতে না পেরে প্রিয়ার পানে তাকিয়ে বললাম, আর কখনো নজর দিবি না বলে দিলাম। প্রিয়া দূর থেকে বলে উঠল, যাহ, দিলাম না, তোর বুইরা জামাইয়ের উপর নজর আর দিলাম না। প্রিয়ার কথায় আমি কোনো প্রতিক্রিয়া মুখে ফুটিয়ে তোলার পূর্বেই হঠাৎ স্মরণ বলে উঠল, বুইরাটাকে? হ্যাঁ। বুকের মাঝে ধক করে উঠল। শুনে ফেললো নাকি? কে? খুবই নম্র ও শান্ত কণ্ঠের প্রাণী। আমি প্রিয়ার দাঁড়িয়ে থাকা জায়গায় তাকালাম। প্রিয়া চলে যাচ্ছে, মেয়েটা ফাঁসিয়ে গেল আমাকে। কে? আমিও সব ছাপাছাপি করে দিতে পাল্টা প্রশ্ন ছুড়লাম। শরণ ব্রু কুচকে তাকিয়ে রইল। তার একটু সময় পর বলল, আমি বুইরা জামাই? আমি যেন যক্ষ্মা রোগী হয়ে গেলাম। খক খক করে আচমকা কাশি উঠল আমার। সে এক পা বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো আমার দিকে। আমি সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে দূরে সরে গেলাম। সে আরও এক পা বাড়িয়ে দিল। আমি আরও এক পা পিছিয়ে গেলাম। হৃৎপিণ্ড ভেতরে বসে ছোটাছুটি শুরু করে দিল। তোমার পেছনে কি আছে জানো? এ কথা বলার মাঝে সে আরও দু কদম আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। অতঃপর বললাম, কি? বলল, সমুদ্র। আমি ভাবতে বসলাম, সমুদ্রে এসেছি, আমাকে ঘিরে তো সমুদ্রই থাকার কথা। এই যে এখন আমার পায়ের পাতায় সমুদ্রের নোনা পানির আনাগোনা চলছে। কিন্তু এটা আবার প্রশ্ন বানিয়ে আমাকে করার উদ্দেশ্যটা কি? আমি আজ করতে পারলাম না তার উদ্দেশ্য। গভীর করে ভাবতেই লাগলাম শুধু। এরই মাঝে এক অনাকাঙ্ক্ষিত কাজ। চড়ুই পাখির মতো আত্মা যেন ফুরুত করে উড়ে যেতে চাইল। শরণ হঠাৎই ধাক্কা দিল আমাকে। শরণের অবিশ্বাস্য কাণ্ডে আমি হতবাক, হতবুদ্ধি। বাঁচার জন্য প্রচেষ্টা করে খপ করে ধরতে চাইলাম কিছু একটা। বন্ধ চোখ খোলার সাহস পেলাম না। কিছুই ধরতে পারলাম না। শরণের হাতের নাগাল পাইনি আমি। ঠাস করে হয়তো পড়ছিলাম। ভেবেছিলাম, যাহ, আমি শেষ। সাঁতার না জানা আমার জীবনটা আজ এখানেই ইতি হয়ে যাবে।
নিষ্ঠুর মানুষটার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড হলো, না, শরণ ধরে ফেললো আমাকে। এক হাতে শক্ত করে আমার হাতটা ধরল। আমি চোখ খুলে তাকালাম। চোখে রাজ্যের ভয়, বিস্ময় নিয়ে তাকাতেই সে বলে উঠল, ছেড়ে দিলে কেমন হবে? আমি হাঁসফাঁস করে বলে উঠলাম, দেবেন কেন? আশ্চর্য তো, বুইড়া বলার অপরাধে। আপনি কি খুব ইয়াং মনে করেন নিজেকে? মোটেও কিন্তু আপনি অঙ্কনের মতো না। 6 বছরের একটা বাচ্চার বাবা আপনি, তো বুইড়া হননি। স্মরণের কপালে ভাঁজ পড়ল, চোখে রাগের অস্তিত্ব। আমি মনে পুষে রাখা রাগ নিয়ে মুচকি এসে তার হাতের উপর 2 হাত রেখে একটা হ্যাঁচকা টান দিলাম। ছপাত করে সে পড়ল পানির মধ্যে। আমিও বাকি রইলাম না, আমিও পানির মধ্যে নাকানি চুপানি খেতে লাগলাম। তবে আফসোস নেই, প্রতিশোধ তো নিতে পেরেছি। গলা উঁচিয়ে তার উদ্দেশ্যে বললাম, টিট ফর ট্যাট ছোয়ার বাবা, আই এম নট লাইক আলা ভোলা। মাঝে মাঝে হতে পারি আমিও বেয়ারা। শরণ ক্ষুব্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, ননসেন্স। বেশ চিৎকার করে বলল। আমি তার কথার বিপরীতে হেসে উঠলাম। সে আমার খুব নিকটেই ছিল। আমি সাঁতার না জানার দরুন প্রায় বিপদের মুখেই এগুচ্ছিলাম। এক হাতে শরণের হাত ধরলাম বহু ভেবে চিনতে। শরণ এক ঝটকায় আমার দিকে মুখ ঘুরিয়ে নিতেই আমি নতসুরে বললাম, আমি সাঁতার জানি না কিন্তু। সে আর কিছুই বলল না। ভেজা কাপড় নিয়ে কাঠফাটা রোদের মাঝে দাঁড়িয়ে আছি। এখন নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে। আশেপাশের মানুষের নজরে পড়তে অসুবিধা হচ্ছে না। সবার দৃষ্টিতে অদ্ভুত কিছু ফুটে উঠছে। শরণ আমার কাছে দাঁড়িয়েছিল। যখন কেউ ডান দিয়ে যাচ্ছে, আমি শরণের বাম দিকে গিয়ে একটু ওত পাতার চেষ্টা করছি। একইভাবে বাম দিক দিয়ে গেলে ডান দিকে চলে যাচ্ছি। শরণ আমার এমন কাণ্ড প্রায় 5 মিনিট সহ্য করল নীরবে। অতঃপর বলে উঠল, সমস্যাটা কি আপনার? মানুষ, ভেজা শাড়ি। সমুদ্রে ডুব দেওয়ার আগে মনে ছিল না এই কথাটা? আমি জড়সড় হয়ে গেলাম আর বললাম, আপনার শার্টটা খুলে আমাকে দিলেও তো পারেন। আমার এই বাক্যটা শেষ হতেই শরণ কেমন তোর একটা দৃষ্টি নিক্ষেপ করলো আমার প্রতি আর বলল, পাগল নাকি? আমি কি পরবো তাহলে? আমি ধমক হজম করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। যদিও জায়গাটা মোটামুটি নির্জন, কিন্তু দর্শনীয় স্থান। প্রায় সব জায়গাতে মানুষের আনাগোনা। এমন একটা ঝামেলা মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। হঠাৎ মনে হলো আমি ক্ষুধার্ত। শরণের পানে একবার দৃষ্টি রাখলাম। সে হাতে ফোন নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। একটু গাঢ় নজর দিয়ে দেখলাম আইফোন নষ্ট হয়নি, কিন্তু আমার টাকা, ব্যাগ সব কিছু সমুদ্রের মাঝে গড়াগড়ি খাচ্ছে। নিজের জন্য নিজেই সমবেদনা প্রকাশ করলাম। এখানে কোথায় এসেছিলেন? হঠাৎ শরণ প্রশ্ন করে বসলো আমাকে। আমি তার হাতের ফোনের দিকে নজর রেখেই বললাম, ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম। মেয়েটাকে? আমি বললাম, ওর নাম প্রিয়া। ও বলল, ও আচ্ছা। এরপর হঠাৎ নীরবতা নেমে এলো। প্রায় 5 মিনিট পর আমি জানতে চাইলাম, আপনি কোথায় এসেছিলেন? হঠাৎ যেন শরণের মুখে গাম্ভীর্য বহর করলো। আমি উত্তরের আশায় তাকিয়ে রইলাম। সে সময় নিয়ে বলল, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আমার মনটা তৎক্ষণাৎ খারাপ হয়ে গেল। আমি শরণের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। লোকটা এমন কেন? ভাবনাকালেই সে হাতের ফোনটা উঁচু করে ধরল আমার চোখের সম্মুখে। কেউ ফোন করেছে। একটু ভালোভাবে পরখ করলে দেখা যায় ছোঁয়ার ছবি ভাসছে। মানে বুঝলাম ছোঁয়ার কল এসেছে। শরণ বড়সড় একটা হাঁফ ছাড়ল আর বলল, এখন বাজে ঠিক দুপুর 3টা। ছোঁয়ার স্কুল ছুটি হয় 12:30টায়। এসে আপনার জন্য কান্না শুরু করে দিয়েছে মেয়েটা। প্রায় 3.5 ঘন্টা হলো আপনাকে খুঁজছি। আমি চমকে উঠলাম। বলার কোনো ভাষা আমি খুঁজেই পেলাম না। শরণ আবারও বলল, মেয়েটা আর আমার রাখলেন না আপনি। শরণের এ কথায় যেন স্পষ্ট অভিমান ঝরে পড়ল। সময়টা বেশ গাম্ভীর্যে পেরোল। শরণের অভিমান ঝরে পড়া কণ্ঠ শুনে বুকটা যেমন ছ্যাদ করে উঠল। আমার তেমনি স্নিগ্ধ এক শান্তি মনে উদয় হলো। আমার জন্য এই পৃথিবীতে কেউ একজন আছে যে বেলা শেষে চায় আমি ঘরে ফিরি, হারিয়ে না যাই তার থেকে অনেক দূরে কোথাও। ভাবনার মাঝে শরণের পানে চাইলাম। এলোমেলো ধমকা হাওয়া এসে থেমে থেমে দোল দিয়ে যাচ্ছে তার অর্ধসিক্ত চুলগুলো। সমুদ্রের বিশালতার প্রতিচ্ছবি তার চোখে ধারণ করা। লুকানো ব্যথার দৃষ্টিতে থই থই করছে। আমি চোখ নামিয়ে নিলাম। বরাবরের মতো আজও জানতে ভীষণ ইচ্ছে হলো তার অথইয়ের কি হয়েছিল, কিন্তু জিজ্ঞাসা করার সাহসটা হলো না। চলুন। উদাসী শরণ আমার কণ্ঠ কানে তুলে তাকালো আমার পানে। আজ হঠাৎ কিছু সময় দৃষ্টিতে ধারণ করলো আমাকে। আমি কিছুটা অপ্রস্তুত ভাব অনুভব করলাম।
স্মরণের তাতে কিছু এলো বা গেল না। সে ঘুরে দাঁড়িয়ে চলতে আরম্ভ করলো। চলার পথে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, শেষ বিকেলে কখনো সমুদ্র পাড়ে হেঁটেছেন আপনি? আমি কিছুটা অবাক হলাম তার প্রশ্নে। পরক্ষণে কিছু অবাধ্য ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে তার পাশাপাশি দাঁড়িয়ে পা বাড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম আর বললাম, হেঁটেছি, খুব প্রিয় মানুষের সাথে। সেজন্য আমার থেকে অপ্রত্যাশিত কিছু শুনল। একবার আমার দিকে তাকিয়ে পরখ করলো আমাকে। আমি মিথ্যে কিছু বলিনি। এখন যার সাথে হাঁটছি সে কি আমার খুব প্রিয় কেউ নয়? আপনার ভালোবাসার মানুষ আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তাহলে আমাকে কেন বিয়ে করলেন আপনি? এক প্রকার জোর করে, বাধ্য হয়ে। আর আমার পূর্বে নিশ্চয়তা ছিল না তাকে পাবো কি পাবো না, এটা জানতাম না। আজ আপনার সাহস কি বেড়ে গেল? স্মার্টলি সব উত্তর দিচ্ছেন। আগে তো প্রশ্ন করলে চুপ করে থাকতেন। মানুষ কি আর চিরকাল একই রকম থাকে? স্মরণ জবাব দিল না, নীরবে হাঁটতে লাগলো। আমিও হাঁটছি তার পাশাপাশি। পেটের ক্ষুধা যেন ছুটি নিয়েছে। ভেজা শাড়ি অনেকটা শুকিয়ে গেছে। প্রিয়র পাশে হাঁটার অনুভূতি বুকে মৃদু কম্পন ধরিয়ে দিয়েছে। আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন? প্রশ্ন ছুড়ে দিলাম। স্মরণ চোখের দৃষ্টি অনড়ভাবে রেখে জবাব দিল আমাকে, আমি অফিস থেকে এসে শুনি আমার বিয়ে। সেই মুহূর্তে বিয়ে ভাঙতে চেয়েও পারিনি। শুনলাম মেয়ে বাবা মা ছাড়া। বিয়ে ভেঙে গেলে নাকি মেয়ে নিজেকে শেষ করে দিতে পারে, এমন ভয় দেখালো বাবা। আমি চুপটি করে রইলাম। স্মরণ হাঁটা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। সমুদ্রের দিকে মুখ করে বলল, সূর্য ডোবা দেখবেন না? আমার ভীষণ প্রিয় একটা জিনিস। অথয়ের সাথে অনেকবার দেখেছি, তারপরও একই রকম লাগে দৃশ্যটা। ইভেন আরও নতুন লাগে, নতুন কিছু। তাকে ছাড়া দেখতে নতুন নতুন লাগে। আমি হঠাৎ কিছু বলতে পারলাম না, শুধু অনুভব করলাম পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা বুকে হারানোর ব্যথা উত্তপ্ত দহন হচ্ছে তার বুকের মাঝে। ছোঁয়া কান্না করবে না? না, করবে না। আরও কিছু সময় নীরবতা। এরপর স্মরণ আবারও নতুন মন নিল আর বলল, আপনি হাতে চুড়ি পরেন না কেন? বিয়ে হয়েছে আপনার, ভুলে গেছেন? আমি থতমত খেয়ে নিজের হাতের দিকে তাকালাম। আসলেই তো চিকন চুড়ি নেই। আসলেই তো চিকন চুড়ি নেই। তাই আমার কথার ইতি না হতেই সে বলল, আপনার ডান দিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। চুরি টুরি পড়লে এই দৃষ্টিগুলো থেকে বেঁচে যাবেন অনেকটা। আমার মনের মাঝে কিছুটা ভালো লাগা কাজ করেছিল। ভেবেছিলাম সে বুঝি আমার প্রতি একটু হলেও নজর দিয়েছে। কিন্তু না, তার শেষোক্ত কথায় ভাঙ্গা মনের জোড়া লাগা টুকরোগুলো পুনরায় ভেঙ্গে গুড়িয়ে গেল। অঙ্কনকে আপনার কেমন লাগে? ভাবনার মাঝে আমি এমন প্রশ্ন শুনে চমকে উঠলাম। ধক করে উঠল আমার বুকটা। কিছুটা সশব্দে বললাম, মানে? সে শান্ত শীতল কণ্ঠে হিমায়িত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কানে সমস্যা আছে আপনার? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার তিরস্কার শুনলাম। সে বলল, ছেলেটা কিন্তু ভালো, আমার বন্ধু বলে বলছি না, আপনাকে ভালোই রাখবে সে। আমার মাথা চড়াও হলো, চোখ ছলছল করে উঠল আমার। তার অতি নিকটে গিয়ে বললাম, আপনি কি বোঝাতে চাইছেন? সে কানের মাঝে শাহাদাত আঙ্গুল দিয়ে বলল, গলার জোর আছে দেখছি, এত জোরে চিৎকার করার কি আছে? আমি বলছি অঙ্কন ভালো ছেলে, আপনার সাথে বেশ যায়। আমি আবার রাগ সইতে না পেরে চোখের অশ্রু বিসর্জন দিলাম। সে বলল, আজ অঙ্কন আমাকে বলল তোর দূরসম্পর্কের বোনটা আমার পছন্দ হয়েছে বেশ। পটানোর উপায় বলে দে, অথৈকে কিভাবে পটিয়েছি এসব শুনল। আপনি এত খারাপ কেন, এত অসভ্য কেন? আপনার বউকে নিয়ে অন্য কেউ আজে বাজে বলে, আর আপনি এসে আবার আমার সাথে আলতু ফালতু মজা করেন? লজ্জা করে না? অসভ্য একটা লোক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলাম নির্ভয়ে। রাগে আমার হাত পায়ে কম্পন ধরে গেল। সে ভাবনাহীন যেন, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। আমি তো প্রথম রাতেই বলেছি আমি আপনাকে বউ মানি না। এই কথা আমাকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিয়ে পড়লাম আমি। ভীষণ নিষ্ঠুর, পাষাণ মনে হতে লাগলো এই মানুষটাকে। আমার মাথায় হঠাৎ কি খেলে গেল জানি না। তবে স্মরণকে আমি রাগের বশে ধাক্কা দিতে চাইলাম পানির মধ্যে। মুখে বললাম, আপনি এতটা খারাপ হবেন এটা আমার কল্পনাতেও ছিল না। আমি তো সত্যি পথ খুঁজে বেড়াচ্ছি আপনার থেকে অনেক দূরে চলে যাওয়ার। তার মাঝে আপনি কেন এমন কথা বললেন? স্মরণ আমার দুই হাতের মুঠো শক্ত করে ধরে বলল, আরে বাবা রিল্যাক্স। আমার সব বউ
একে একে চলে যাবে আর আমি তা মেনে নেব? এই কথা ভাবলেন কিভাবে? আমার বউগুলো কি মগের মুলুক নাকি যে সব নিয়ে যাবে সবাই? আমি তখন তার বুকে কিলঘুষি মারতে শুরু করলাম। ধুম ধুম করে শব্দ হতে লাগলো। হঠাৎ কানে এলো কারো ব্যথাতুরু শব্দ। আমার চোখের পল্লবদ্বয় আচমকা ভারী লাগছে। বন্ধ মনে হচ্ছে। কেউ বলছে, ঠাস করে ফেলে দিলে শিক্ষা হবে। আমি চমকে উঠলাম। চোখ দুটো টান টান করে খুলে ওপরে তাকাতেই দেখি শরণের চিবুক। পাশ ফিরে 90 ডিগ্রি কোণে তাকালে চোখে ফুটে উঠল কালো রঙের শার্ট। আমি কি শরণের কোলে? ভাবলেই থরথর করে কম্পন ধরল শরীরে। তাহলে এতক্ষণ কোন জগতে ছিলাম আমি? স্বপ্ন? ভাবনার মাঝে যেন ওপর থেকে ঠাস করে নিচে পড়ে গেলাম। শব্দ করে চিৎকার করতে ভুল হলো না। শরণ যেন ঠাস করে নিচে নামিয়ে দিয়েছে আমাকে। আমি অবুঝ দৃষ্টি মেলে তাকালাম তার পানে। সে বিরক্ত মুখে বলল, আজব মনে হচ্ছে 10 তলা থেকে ফেলে দিয়েছে ওনাকে। মাজার হাড় ক্ষয় করে ছাড়লো। দিনে দুপুরে ঠাস ঠাস করে পড়ে যায়। আমি বুঝলাম না তার কথা। হাড় মুখ করে তাকিয়ে রইলাম। সে যেন বোঝালো আমার মনের কথা। বলল, সমুদ্রের পাড়ে বালুর মধ্যে ঠাস ঠাস করে পড়ে গিয়েছিলেন, অজ্ঞান ছিলেন। কোলে তুলে গাড়িতে উঠিয়েছি, আবার কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে এনেছি। এখন জ্ঞান ফিরেছে তাই নামিয়ে দিলাম। গুনে গুনে 5 কদম পরই আপনার ঘর। আশা করি হেঁটে যেতে পারবেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। এত নিষ্ঠুর মানুষ! পুরোটা রাস্তা যদি কোলে তুলে আনতেই পারিস ভাই, আর 5টা কদম এগিয়ে একেবারে ঘরে রেখে আসতে পারলি না? আর আমার তো ঠাস করে পড়ারই কথা ছিল। না খেয়ে ভেজা শাড়ির শরীরে চাপিয়ে মাটি ফেটে চৌচির করে দেয়া রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। ভাবতে গিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। একবার অবচেতন মনে দেখে আসা স্বপ্নটা ভাবলাম। আবার অবলোকন করলাম নিজের অবস্থান। ঠিক 2টো সিঁড়ি অতিক্রম করে 3 নম্বর সিঁড়িতে নামিয়ে দিয়ে গেছে। কমপক্ষে আরও 20টা সিঁড়ি আমাকে অতিক্রম করতে হবে। অতপর আরও 5 পা ফেলে রুমে প্রবেশ করতে হবে। হায় হায়, কত পথ এখনও চলা বাকি। অতপর জ্বলবে ঘরের বাতি। রাতটা পেরোলো জোর জুলুমে। ঠেলতে ঠেলতে যেন পার করলাম। ক্ষুধার্ত পেটে জেলি মাখা রুটি চালান করে দিয়ে শান্ত করলাম তনু মনকে। অতপর সকালবেলা ঘুম থেকে উঠতেই কিছু ভালো বার্তা বয়ে এলো। ওয়ারেসিয়া ফোন করে বলল চাকরিটা হয়ে গেছে। আমি যেন আজ থেকেই সেই স্কুলে বিদ্যা বিতরণ করি। মনে পাহাড় সম আনন্দ চেপে বসল। জীবনের প্রথম চাকরি, প্রথম এক অভিজ্ঞতাকে বরণ করে নেয়ার জন্য আমি উন্মুখ ছিলাম। দ্বিধায় ভুগেছি প্রায় 20 মিনিট শুধুমাত্র শাড়ি নির্বাচন করার পর্বে। অতপর আরও 10 মিনিট কেটেছে আমার হেয়ার স্টাইল নিয়ে ভাবতে গিয়ে। বেনি নাকি খোপা, খোপা নাকি বেনি, ভীষণ জ্বালিয়েছে এই দুটো শব্দ। অবশেষে বেনি করে ক্ষান্ত করেছি মনকে। দরজা ছেড়ে বাইরে এসে তৃতীয়বারের মতো ছোটোখাটো হোঁচট খাই আমি। ড্রয়িং রুমে শরণ বসেছিল, পাশে ছিল ছোঁয়া। মেয়েকে কিছু খাওয়ানোর কাজে সে ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে হুট করে সে একবার ভুলবশত যেন চেয়ে বসে আমার পানে। আমার বুকে ধুকপুকের ঢেউ খেলে যায় মুহূর্তেই। আচমকাই মনে পড়ে গেল পেরিয়ে আসা অবচেতন মনের স্বপ্ন। তাকে বলেছিলাম চলুন, অতপর বালুচরে অজ্ঞান হয়ে পড়ে যায় আমি। স্মরণের ভাষ্য এমনই ছিল, প্রিয়র পাশ ঘেঁষে হাঁটা, কিছু কথামালা, কিছু অনুভূতির মিলনমেলা, সবই ছিল অবচেতন মনের কল্পনা আর প্রতিভা। যদি বাস্তব হতো সে কার্ভগুলো, আমি লজ্জা কিংবা সংকোচে হয়তো ঘরে ফিরতাম না। তবে বুকে কিল ঘুষি মারা অবশ্যই আমাকে দিয়ে স্বপ্নের মাঝেই করা সম্ভব। মা, কোথায় যাচ্ছ তুমি? ধীর পায়ে অবসন্ন মন নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছিলাম। সোয়া আকস্মিক ডেকে বসলো আমাকে। সত্যি বলতে তার কোমল সুরের সম্মোহনী সম্বোধনে আমি মোহিত হয়ে গেলাম চোখের পলকেই। মন প্রাণ কেড়ে নেওয়ার মতো ডাক। মা ডাকটা যে এত হৃদয়স্পর্শী ডাক তা আজ আমি নিজে অনুভব করলাম আশ্চর্যান্বিতভাবে। হ্যাঁ বলো মা। থতমত খেয়ে গেলাম নিজের অজান্তেই আমি। বিউটিফুল। ছোট হাত ভাঁজ করে এক চোখ আধবোজা করে সে মুখে উচ্চারণ করলো উপরুক্ত শব্দটা। আমি মুচকি হাসলাম, না চাইতেও বেপরোয়া নিষেধ না মানা চোখ একবার পরখ করলো ওই মানুষটাকে। বিনা নিমন্ত্রণে অনাকাঙ্ক্ষিতভাবে চোখাচোখি হলো। আমার চাইতে বেশ কিছু ধাপ ওপরের অস্বস্তি জাপটে ধরল শরণকে। তার চোখ ফিরিয়ে নেওয়ার ভীষণ তাড়া। কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে যাচ্ছি। আমিও যাব। তোমাকে? না না, তোমাকে না, অন্য একদিন।
সকলের থেকে আজ লুকাতে চাই চাকরির বিষয়টা। সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে গিয়ে ছোঁয়ার প্রশ্নের জবাব গুছিয়ে ব্যক্ত করায় ব্যর্থ হচ্ছি আমি। এক নিমেষে কপালে জমল বিন্দু বিন্দু গাম। কি বলি এখন? তোমার স্কুল আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো মা। শরণ কিছুটা শক্ত কণ্ঠে বলল ছোঁয়ার উদ্দেশ্যে। আমি বেশ সুকৌশলে ঘাপটি মেরে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। সে অজান্তে আমাকে বাঁচিয়ে দিল। ছোঁয়ার খাওয়া শেষ হলো খুব শীঘ্রই। আমি দাঁড়িয়ে রইলাম এ পর্যন্ত। মা বলে ডেকে মন কেড়ে নিয়েছে মেয়েটা। এই বাচ্চা মেয়েটাকে আমি মিষ্টি করে বিদায় না দিয়ে বাড়ি থেকে বেরোই কিভাবে? শরণ ছোঁয়াকে রেখে চলে যেতেই আমি ওর পাশে গিয়ে বসলাম। মিষ্টি এসে কিছু কথা বিনিময় করে বিদায় জানিয়ে বললাম, আমি একটু নতুন কাজে যাচ্ছি, আজ তাড়াতাড়ি যেতে হবে। আসি মা। ফিসফিস ধ্বনি তুলে বলল। ছোঁয়া যেন একটু ঘাবড়ে গেল, চিন্তিত হলো। উদ্বিগ্ন হয়ে সে প্রশ্ন ছুড়ে দিল আর বলল, কি কাজ আম্মু? গলার স্বর আরও একটু নিচু করে আমি ওর কাছে গিয়ে শর্ত দিলাম, তোমার বাবাকে বলবে না তো? মাথা ডানে বায়ে হেলিয়ে দুলিয়ে ছোঁয়া বলল, না, বলবো না। আমি একটা স্কুলের মিস, তোমার মতো বাচ্চাদের পড়াবো ওখানে। ছোঁয়ার মুখ ও বর্ণের উচ্চারণ আকৃতির অবয়ব ধারণ করলো। অবাক কণ্ঠে বলল, সত্যি? আমি তাহলে তোমার স্কুলেই পড়ব? না না, একদম পড়া যাবে না এখন। তোমার খাটাস বাবা জানতে পারলে আমাকে চাকরিই করতে দেবে না। কি বলবে জানো? আপনি আমার পরিবারের মান সম্মান নষ্ট করছেন। এত ঢং কেন করছেন বলুন তো? কোনো ঝামেলা না পাকালে কি হয় না আপনার? আপনি একটা এই সে আরও কত কিছু বলবে। মায়াবতী কুহুকিনী। আমার কথা সমাপ্তি ঘটল একেবারে বিপরীত শব্দে। চমকে উঠলাম আমি। কণ্ঠটা অর্ধ পরিচিত বলে মনে হলো আমার কাছে। আপনি চাকরি পেয়েছেন অথচ মিষ্টি বিতরণ করলেন না? আজ শুভ কাজে মিষ্টি বিতরণ করে তারপরে বাহিরে যাবেন। ঘাড় ঘুরিয়ে অনাকাঙ্ক্ষিত মানুষটার পানে চাইলাম আমি। সে আর কেউ নয়, ডক্টর অঙ্কন। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, পারিশ্রমিক পাই আগে, তারপর মিষ্টি খাওয়াবো। ওকে ছোঁয়া, তুমি কিন্তু সাক্ষী রইলে, মিষ্টি খাওয়াবে তোমার আন্টি। ছোঁয়া বুঝে না বুঝে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমার মুখে হাসি বিলীন হয়ে গাঢ় চিন্তার ছাপ লেপ্টে পড়ল বদনে। গতকালের স্বপ্ন তাড়া করছে অঙ্কনকে দেখে। অস্বস্তি হচ্ছে মাত্রাতিরিক্ত। আমি তবে আসি। ক্লাস কয়টা থেকে? অঙ্কনও ফিসফিস ধ্বনি তুলে জিজ্ঞেস করলো আমায়। আমি স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলাম, 9টায়। 9:45 বাজে, যেতে পারবেন? আমি উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বললাম, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। মনে জপে গেলাম জানা মতো সব ছোট দোয়া দুরুদ, যেন পিছু না আসে অঙ্কন, যেন স্বপ্নের ছিটে ফোটাও সত্যি না হয় ভবে। এমনিতেই শুধু হঠাৎ মাঝ রাস্তায় নিঃসঙ্গ প্রতীক হিসেবে পাশে অঙ্কনকে রাখতে আমার আপত্তি নেই। তাকে ভালো বন্ধুর খেতাব দেওয়ার বেলায় একবারও দ্বিতীয়বার ভাবতে হবে না। কিন্তু অন্য কিছু ইহকাল বা পরকালের কোনো কালেই সম্ভব নয়। স্বপ্নে ভাবা আমার জন্য অসম্ভব। স্কুলে পৌঁছাতে পৌঁছাতে সত্যিই অনেকটা দেরি হয়েছিল। হেড টিচারের বাঁকা নজরের শিকার হলাম চাকরির শুরুর প্রথম দিনেই। কিছুটা অপরাধবোধে মন অশান্ত ছিল, তবে তা বেশি সময় ধরে স্থায়ী হতে পারল না। ক্লাস 2 এর বাচ্চাদের ক্লাস টিচার করে দেওয়া হলো আমাকে। ক্লাসে যেতেই মন ভরে গেল। ছোট্ট বাচ্চাদের হাসি, মুখের ডাক, মিস বলে সম্বোধন করা, সবেতেই খুঁজে পেলাম এক টুকরো করে শান্তি। অবশেষে স্কুল ছুটি হলো 12টার নাগাদ। আমার সাথে একান্ত এক মিটিং হয়ে গেল হেড টিচারের। বেতন নিয়ে কথা হওয়াটাই ছিল মুখ্য বিষয়। 5,000 করে নির্ধারণ করা হলো আমার বেতন। আমি মাথা নাড়িয়ে সায় জানিয়েছিলাম, চলে যাবে আমার দিনপাত এভাবে, মন্দ কাটবে না। পাশাপাশি একটা টিউশনি নিতে হবে, সেখান থেকে যদি আসে 5-এর মতো, মোট 10 হবে। সব মিলিয়ে খাওয়া পড়া হাত খরচ বাদে মনে হয় আরও 1 থেকে 2,000 টাকা বাড়তেই রয়ে যাবে। পূর্ব পরিকল্পনা করে বসলাম, এ টাকা মা বাবার কবরস্থানের ওখানে জমা দিয়ে আসবো। ভাবতে ভাবতে পায়ে হেঁটে রওনা হলাম ভার্সিটির উদ্দেশ্যে। বন্ধু বান্ধবদের চেহারা একবার দর্শন করার খুব ইচ্ছে হচ্ছে। ভার্সিটি থেকে বাসায় আসতে আসতে বেলা ফুরিয়ে দুপুর 2টা। আজ একটু জলদি আসার চেষ্টা করেছি বটে, পারলাম কিনা জানি না। নিজের ঘরে এসে প্রথমেই দর্শন পেলাম ছোঁয়ার। সে আমার বিছানায় ঘুমন্ত, কি নিষ্পাপ চেহারা তার। এই মেয়েটাকে ছেড়ে যেতে আমার বড্ড কষ্ট হবে। ভাবতে গিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে চোখের কর্নিশ ছুঁয়ে গড়িয়ে গেল যেন আমার অনুমতিবিহীন। বেশ দীর্ঘ করে দম ফেললাম। হাতের ব্যাগ রেখে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে চলে গেলাম ওয়াশরুমে। ভেবে নিলাম দুপুরের নামাজ আদায় করে নিয়ে আমিও ঘুম দেব ছোঁয়ার পাশে।
ভাবনার এক বিন্দু নড়চড় না করে ঘুমিয়ে পড়লাম। এই জীবনে একটা শান্তির ঘুম দরকার আমার। মাঝে মাঝে মনে হয় অচিনপুরে যায়, যেখানে কেউ চিনবে না আমাকে। আমি বিরতিহীন ডুকরে কেঁদে গেলেও কেউ বাধা দেবে না আমাকে। লোকলজ্জার কোনো ভয় থাকবে না, অপমানিত অবহেলিত হওয়ার কোনো অবকাশ থাকবে না সেখানে। কিন্তু আমার কি তখন ভালো লাগবে? জীবনে একজন হলেও ভীষণ পরিচিত কারো থাকতে হয়। ভাবনার মাঝে ঘুমে চোখ নিবু নিবু হয়ে আসছে। দেহ মন অচেতন হওয়ার শেষ ধাপে যখন, তখন একটু হলেও অনুভব করলাম কেউ যেন ওপাশে ছোঁয়ার পাশ ঘেঁষে বসে পড়ল। পিনপতন নীরবতা রুমে ছেয়ে গেল একটা ছোট্ট চুমুর শব্দ। বুঝলাম স্মরণ ছাড়া এই অজানা ব্যক্তি আর কেউ নয়। আমার ঘুম মুহূর্তেই ছুটে গেল। হঠাৎ মনে হলো কিছু কাজ বাকি আছে। মনে হলো আমার এ বাড়িতে থাকার আয়ু ফুরিয়ে এসেছে। একটা চাকরি হয়েছে আমার, এবার নিজের পথ নিজের দেখে নিতে হবে। পরদিন স্কুলে যাবার পথে কিছু বাসা দেখে নিলাম ভাড়া নেয়ার উদ্দেশ্যে। আসার পথে আরও কিছু বাসা দেখলাম, মোটামুটি দুটো পছন্দ হলো। কিন্তু সমস্যা হয়ে দেখা দিল টাকা। মাথাভর্তি ভাবনা নিয়ে রওনা হলাম ভার্সিটির দিকে। আজ শুধু প্রিয়ার সাথে দেখা হলো। নীলিমা আর শান্ত, সজীব কেউ ছিল না ওখানে। দুজনে ক্যান্টিনে বসেছিলাম বিরস মুখে। প্রিয়ার নাকি বড্ড মন খারাপ, কারণ তার পেটে দানা পানি কিছুই নেই। টাকা যে ওর কাছে নেই এমনটাও না, ওর অতিরিক্ত মানসিক পীড়ায় খাবার চিবানোর শক্তি নাকি গায়েব হয়ে গেছে। আর তার সংবিধানের নিজস্ব কিছু নিয়মের মাঝে নাকি লেখা আছে অতিরিক্ত টেনশন প্রহর চলাকালীন সময়ে খাওয়া দাওয়া করা যাবে না। টেনশনটা কী নিয়ে রে তোর? নিজের পীড়া ঠেলে পাশে সরিয়ে দিয়ে প্রিয়ার পীড়া শোনার জন্য আগ্রহ দেখালাম। প্রিয়া টেবিলে কনুই রেখে মাথার বর ছেড়ে রেখেছিল হাতের তালুতে। আমার প্রশ্নে সোজা হয়ে বসলো। ভীষণ বিরক্ত হয়ে বলল, আম্মুর জ্বালায় আর বাঁচতেছি না। আমার বিয়ে নিয়ে আসছে। আমি কতবার বলছি আমি হঠাৎ করে সংসার পাততে পারবো না, আগে প্রেমে পড়তে চাই। তো পর বসে আছিস কেন? কাউরে দেখেই মনে সাইরেন বাজে না কচু, যত সব ঢং। আবার রাগ মিশ্রিত কথায় প্রিয়ার তেমন ভাবান্তর হলো না। সে তার মনে স্বাদ ব্যক্ত করতে ব্যস্ত হলো। তার ইচ্ছে হঠাৎ কাউকে দেখে সে থমকে যাবে, বুক ধরফর করবে। সেই মানুষটা সামনে এলে সে পৃথিবীর সব কিছু ভুলে যাবে, তার চোখে চোখ রাখার সাহসটা হারিয়ে ফেলবে। কিন্তু হায়, বেচারি এমন কাউকে এখন অবধি খুঁজেই পায়নি। ওই খই, ওই খই। টেবিলে মাথা রেখে চোখটা বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ প্রিয়ার ডাক। আমি অবস্থার কোনো রূপ পরিবর্তন না করে বললাম, বল। তুই না হসপিটালে যেতে চেয়েছিলি? চল যাই। প্রিয়ার কথায় হঠাৎ মনে পড়ে গেল আমার হসপিটালে যেতে হবে। হাতের ছেঁকা খাওয়া জায়গাটুকু কালো হয়ে গেছে, ফুলে আছে এখনও। ডাক্তার দেখাতে চেয়েছি। আচ্ছা চল তাহলে। ভর দুপুরে দুই বান্ধবী রিক্সা নিয়ে হসপিটালে পৌঁছে গেলাম। টিকিট সংগ্রহ করে নিয়ে আমি যে ঘরে পৌঁছালাম সেখানে অঙ্কন ছিল। কিছুটা অপ্রস্তুত হয়ে যাই আমি, তবে পরক্ষণেই আবার ভাবলাম সে একজন ডাক্তার, থাকাটা অস্বাভাবিক কিছুই নয়। অঙ্কন বেশ ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করলো আমার, সেই সাথে ব্যস্ত হয়ে গেল নাস্তার ব্যবস্থা করার জন্য। আমি বারণ করে দিলাম, কিন্তু সে আমার কথা গ্রাহ্য করলো না। কফির জোগাড় করে বসলো। প্রিয়া আর আমি না চাইতেও তার আপ্যায়ন গ্রহণ করলাম। এরই মাঝে হঠাৎ আগমন ঘটল স্মরণের। বিষয়টা হুট করেই সে আমাকে দেখে যেন কিছু সময়ের জন্য থমকে গেল। তার মুখটা ভার হলো। আমি তার মুখ ভার হওয়ার রহস্য খুঁজে পেলাম না, শুধু দ্রুত রওনা হলাম বাড়ির পথে। আসরের ওয়াক্ত পেরিয়ে গেল, সূর্য রওনা হয়েছে পশ্চিম আকাশে। আজ জয়নব খালা আসলো না। এক সপ্তাহ হলো সে এ বাড়ি ছেড়ে অন্য আরেক বাড়িতে ভাড়া নিয়েছে। কাজকর্ম সব আগের মতোই এখানেই করে, তবে বাবা তাকে একটুখানি জায়গা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। সে এই সংসারের জন্য অনেক কিছু করেছে, বলতে গেলে নাকি আত্মা দিয়ে ধরে রেখেছে এই সংসারটা। তাই এই সামান্য একটুখানি বাবা কৃতজ্ঞতা থেকে করে দিয়েছেন। সব মানুষের মনেই তো একটু আশা থাকে, নিজের একটা ঘর থাকবে, একটা বাড়ি থাকবে। জয়নব খালা তার ব্যতিক্রম হবে কেন? খালার অনুপস্থিতিতে আমি রান্নাবান্না বসিয়ে দিলাম। ভাত আর বড় মাছের ঝোল করলাম, শোয়ার জন্য খিচুড়ি। কিছুটা ভয় মনে চেপে বসলো। শরণ খাবে কি বড় মাছ? শরণ খাবে কি না বড় মাছ কে জানে। পূর্বে একদিন খালা বড় মাছের ঝোল করেছিল, সে খায়নি। সে নাকি বড় মাছ খায় না। কিন্তু আজ আমি এই মাছ ব্যতীত ফ্রিজে অন্য কিছুই খুঁজে পাইনি, শুধুই বড় মাছ ছিল। মাংসটাও শেষ হয়ে গেছে আজ সকালে। মনে একরাশ চিন্তা নিয়ে রান্নার কাজ সমাপ্ত করলাম। অতপর বাবাকে চা বানিয়ে দিয়ে এসে নিজের ঘরে আদায় করে নিলাম মাগরিবের নামাজ। একবার ছোঁয়ার ঘরে উকি দিতে গেলাম, মেয়েটা একা বসে আছে কিনা।
কিন্তু না, স্মরণ এসে পড়েছে। ছোঁয়া বিছানায় বসে পড়ায় মগ্ন, আর তাকে দেখলাম সোফায় বসে বন্ধ চোখে ভাবনায় হাবুডুবু খেতে। সুন্দর মুখশ্রীতে চিন্তার তরতাজা ছাপ। পরখ পর্যায়ে শেষ করে ঘরে চলে এলাম। ঘড়ির পানে দৃষ্টি রাখতেই দেখি 7টা বেজে গেছে। এটা এই বাড়িতে রাতের খাবারের সময়। আবারও ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে গিয়ে খাবার সাজাতে ব্যস্ত হলাম আমি। বাবা বলেছিল আজ দেরিতে খাবে, তাই ওনার ঘরে আর এগোলাম না। সব খাবার টেবিলে সাজিয়ে অপেক্ষায় রইলাম স্মরণের আসার জন্য। সেই সাথে অপেক্ষায় ছিলাম কি না কি বলে তা শোনার জন্য। একটা সময় অপেক্ষার অবসান হলো। স্মরণ এসে টেবিলে বসেই জিজ্ঞাসা করলো শুকনো মুখে, খালা আসেনি আজকে? আমি বললাম না, আসেনি। সে এরপর আর কথা বাড়ালো না। আমি একে একে ভাত মাছ দিলাম তাকে। আশ্চর্যের বিষয় হলো সে নীরবে রইল। আলগোসে শান্ত হয়ে খাবার মুখে দিল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে খাচ্ছে বিরস মুখে। ভাবটা আজ গম্ভীর নয়, বড্ড শান্ত। অঙ্কনের কাছে গিয়েছিলেন যে? আমি তার ভাবগতি ধরতে পারছি না। আছে এতটা নির্লিপ্ত কেন? আবার আমার সম্পর্কে খোঁজ নিচ্ছে। আমার হাতের ক্ষতটা আছেই, তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ও আচ্ছা। এরপর নীরবতা। আমি লক্ষ্য করলাম স্মরণ 1 লোকমা ভাত মুখে দিলে 2 ঢোক পানি পান করছে। হঠাৎই সে ভাতের প্লেটে পানি ঢেলে উঠে পড়ল। আচমকা আমাকে বলল এরপর আর অঙ্কনের কাছে ট্রিটমেন্টের জন্য যাবেন না। আমি তার কথার বিপরীতে আশ্চর্য হয়ে জানতে চাইলাম কিন্তু কেন? আগুনে যেন ঘি দিলাম আমি। স্মরণ কড়া মেজাজ দেখিয়ে বলল আমি বললাম তাই, কিন্তু সে তো আপনারই বন্ধু, তাই না? আমি অস্বীকার করেছি? আমি বলেছি ও আমার বন্ধু নয়? আমি স্মরণের কথার বিপরীতে কিছুই বললাম না, শুধু কিছু না বুঝে দেখে গেলাম স্মরণকে। তার হুটহাট রেগে ওঠার কারণ খুঁজে পেলাম না। শোয়ার জন্য খাবার গুছিয়ে রেখে নিজের ঘরে চলে এলাম আমি। সেই দিনটা এভাবেই কেটে গেল। পরদিন স্কুলে যাওয়ার সময় বাঁধল বিপত্তি। বাবা হঠাৎ জেরা করলেন আমাকে। আমি প্রত্যহ কোথায় যাচ্ছি থতমত খেয়ে যাই আমি। বলে দিলে কি বাবা রাগ করবেন? এমন ভাবনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মুহূর্ত পেরিয়ে অবশেষে বলে দিলাম আমি চাকরি করছি। বাবা অবাক হলেন। কারণ জানতে চাইলে বললাম আমার আর তার ছেলের সম্পর্ক টিকবে না। জোর করে তার সাথে সংসার করার ইচ্ছে আমার নেই, তাই আলাদা হওয়ার পথ খুঁজছি। বাবা নিশ্চুপ ছিলেন। অতপর আর বাধা দেননি স্কুলে যাওয়ার পথে। কিন্তু এ কথা শুনে নিয়েছিল স্মরণও। সে যেন কখন বাবার রুমের দরজার ওপাশে দাঁড়িয়েছিল তা আমার জানা ছিল না। শুধু ঘর থেকে বের হওয়ার পথে তাকে দেখে আমি চমকে উঠি, অতপর পাশ কাটিয়ে চলে যাই। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেল। বাবা নীরব হয়ে গেলেন। কোনো এক অজ্ঞাত কারণে স্মরণের মুখোমুখি পড়া হয় না আমার। ছোঁয়া জানে না কিছু। কাল আমার বাড়িওয়ালাকে অ্যাডভান্স দিতে যাওয়ার কথা। আজ স্মরণের সাথে কিছু কথা বলার আছে আমার। তার ঘরের দরজার এপাশে দাঁড়িয়ে কথাগুলো মনে মনে সাজিয়ে নিলাম আমি।